আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ৮০-র দশকে ফ্রান্সের প্রেসিডেন্ট যখন ফ্রাঁসোয়া মিতেরা ছিলেন, সেই সময়কার একটি ঘটনা সারা বিশ্বকে তোলপাড় করে দিয়েছিল। আমরা টেলিভিশন থেকে শুরু করে অন্যান্য সামাজিক গণমাধ্যমে দেখেছিলাম যে ফ্রান্স রাজকীয় সম্বর্ধনা দিয়ে মিশরের জাদুঘর থেকে একটি লাশ ফ্রান্সে এনেছিলেন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য। কিন্তু এক্ষেত্রে সমস্যা ছিল, ফ্রান্স যখন প্রস্তাব দিয়েছিল যে লাশটি কয়েক মাসের জন্য ফ্রান্সে পাঠানোর জন্য এবং সেটিকে তারা পরীক্ষা নিরীক্ষা করবেন, তখন মিশর দাবি তুলেছিল যে তারা লাশ পাঠাতে পারেন, কিন্তু শর্ত হলো যে লাশের যে মর্যাদা সেটিকে নির্ধারণ করতে হবে রাজকীয় মর্যাদায়। যে সমস্ত পৃথিবীর শক্তিশালী দেশসমূহ রয়েছে যাদের সঙ্গে ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, যেমন ইংল্যান্ড, জার্মানি, এরপর মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, এ সকল দেশের রাষ্ট্রপ্রধান যখন ফ্রান্সে আসেন, তখন ফ্রান্স যেভাবে রাষ্ট্রীয় প্রোটোকল দেয়, ঠিক একই প্রোটোকল যদি দেয়া হয় সেই লাশের জন্য, কেবলমাত্র তখনই তারা সেই লাশ পাঠাতে রাজি। তো এটা নিয়ে সারা পৃথিবীতে আলোচনা সমালোচনা শুরু হয় এবং ফ্রান্স শেষ অবধি রাজি হয় এবং সম্ভবত এই বিষয়টি অনুমোদন করার জন্য তাদেরকে পার্লামেন্টের বিশেষ অধিবেশন পর্যন্ত সম্ভবত ডাকতে হয়েছিল। এর কারণ হলো, পৃথিবীর ইতিহাসে কোনো লাশ অন্য কোনো দেশে রাজকীয় মর্যাদায় ইতিপূর্বে কখনো যায়নি। ২ নম্বর হলো, এই লাশ যখন আসবে তখন তাকে কিভাবে রাজকীয় মর্যাদা তথা একজন রাষ্ট্রপ্রধানের মর্যাদা দেয়া হবে, এটাও নিয়ে একটা বিরাট প্রোটোকল রচনা তাদের করতে হয়েছিল। তো তারই প্রেক্ষাপটে ফ্রান্স সিদ্ধান্ত নিয়েছিল যে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা তিনি সরাসরি বিমানবন্দরে উপস্থিত হবেন এবং যখন লাশ আসবে প্লেনে করে এবং সেই লাশ নামানো হবে, তখন ধরে নেওয়া হবে যে তিনি একজন জীবন্ত কিংবদন্তির প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান, তিনি ফ্রান্সে পদার্পণ করেছেন। সেই জন্য বিমানবন্দরে যে সরকারি প্রোটোকল দেওয়া হয়, অর্থাৎ গার্ড অব অনার দেওয়া হয়, লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হয়, ক্ষেত্র বিশেষে ২১ বার তোপধ্বনি করা হয়, ইত্যাদি সকল কিছুই করা হবে। তো এই বিষয়গুলো যখন ফ্রান্স কনফার্ম করেছিল, ঠিক সেই সময়টাতে মিশর থেকে সেই লাশটিকে পাঠানো হয়েছিল। যখন তার লাশটি পাঠানো হয়, তখন সেই লাশের জন্য একটি পাসপোর্ট তৈরি করা হয়েছিল এবং সেই পাসপোর্টে লেখা ছিল রামসেস II, দ্য কিং অফ ইজিপ্ট। অর্থাৎ মিশরের যে ফেরাউনকে আমরা ঘৃণা করি বা যে ফেরাউনকে আমরা সমালোচনা করি, অথবা যে ফেরাউনের সঙ্গে হজরত মুসা আলাইহিস সালামের কনফ্লিক্ট ছিল, অর্থাৎ হজরত মুসা আলাইহিস সালামের জমানাতে যিনি ফেরাউন ছিলেন এবং ফেরাউন কেন্দ্রিক যে সমস্ত ঘটনা আমরা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে পড়ি, সেই ঘটনার যিনি মহানায়ক রামসেস II, তার লাশ আনার জন্যই মূলত এত বড় ব্যবস্থা করা হয়েছিল। তো এক্ষেত্রে একটা বিষয় খুবই প্রণিধানযোগ্য, সেটি হলো যে একটি লাশকে মিশর দেশ থেকে ফ্রান্সে পাঠানোর জন্য মিশরের যে জনগণ এবং মিশরের রাষ্ট্র ব্যবস্থা কেন এত সম্মান দাবি করে বসলেন। দ্বিতীয়ত, কেন এই লাশটার প্রতি ফ্রান্সের জনগণ এবং ফ্রান্সের যারা শাসক গোষ্ঠী তাদের এত আগ্রহ ছিল। এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করলে আপনারা অবাক করা কতগুলো বিষয় পেয়ে যাবেন। সেটি হলো, প্রথমত এই যে রামসেস II অর্থাৎ দ্বিতীয় রামসেস, তিনি এখনও পর্যন্ত মিশরীয় জনগণের কাছে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার পাত্র। মিশর দেশে কোনো লোককে জাতির পিতা বলা হয় না, তবে সেই দেশে যদি কাউকে জাতির পিতা বলা হতো তাহলে কিন্তু তারা হয়তো এই রামসেস II তাকে জাতির পিতা বলতো। তো আমি বেশ কয়েকবার মিশর ভ্রমণ করেছি। প্রথম যেবার মিশরে আমি গিয়েছিলাম সংসদ সদস্য হিসেবে, তখন মিশরীয় দূতাবাসে একজন কর্মকর্তা ছিলেন যিনি মিশরীয় এবং অত্যন্ত শিক্ষিত, কায়রো বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত,
এবং বাংলাদেশ দূতাবাসে তিনি প্রোটোকলের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম এয়ারপোর্টে, তার সঙ্গে প্রথম দেখা হওয়ার পরে, যে তোমাদের দেশে ঐতিহাসিকভাবে কাকে ফাদার অফ নেশন বলা হয়, বা জাতিগতভাবে গত 2000 বছর ধরে তোমরা কাকে সবচাইতে সম্মানের জায়গাতে বসিয়েছ। তো সেক্ষেত্রে আমার একটা ধারণা ছিল তারা হয়তো কোনো মুসলমান শাসকের নাম বলবেন, কিংবা তারা হয়তো হজরত আমর ইবনুল আসের নাম বলবেন, যিনি কিনা মিশর জয় করেছিলেন, অথবা ফাতেমীয় সম্রাটদের মধ্যে আল মুইজ নামে যিনি ছিলেন অত্যন্ত নামকরা শাসক, যার সময় মিশর সহ্য বীর্যে ক্ষমতায় একেবারে সর্বোচ্চ পর্যায়ে ছিল, এমনকি যে ফাতিমীয় সম্রাটদের অধীনে থেকে মিশর প্রথম হালাকু খানকে পরাজিত করেছিল। তো সেই যে যুদ্ধের, মঙ্গলদেরকে পরাজিত করার যুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসের নায়ক বা মহানায়ককেও হয়তো তারা সম্মান করবে, এরকম আমি একটা কিছু আশা করেছিলাম। কিন্তু আমাকে আশ্চর্য করে দিয়ে সেই যে ভদ্রলোক, তিনি বললেন যে আমরা আসলে মিশরীয়রা রামসেস দ্য সেকেন্ডকে মনে করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নৃপতি। এর কারণ হলো মিশর বলতে পৃথিবীকে যা বোঝানো হয়, বা পৃথিবীবাসী মিশরকে বলতে যা বোঝায়, সেই সূর্য বীর্যের যে ঐতিহ্য, এটি রচিত হয়েছিল রামসেস দ্য সেকেন্ডের জমানাতে। এর কারণ হলো আজকের যে ইজিপ্ট, এটি মূলত দুই ভাগে বিভক্ত ছিল, আপার ইজিপ্ট অ্যান্ড লোয়ার ইজিপ্ট। এই যে রামসেস দ্য সেকেন্ড, তিনি এই প্রথম আপার ইজিপ্ট এবং লোয়ার ইজিপ্টকে একত্র করে ফেলেন। এরপরে তিনি মিশর সহ উত্তর আফ্রিকার সমগ্র দেশ, অর্থাৎ আজকের যে লিবিয়া, তার সাথে সাথে যে আবিসিনিয়া, এটার নাম ছিল নুবিয়া, সেই লিবিয়া এবং নুবিয়া এই দুটো দেশকে একত্র করেন। এরপরে লেবানন, এরপরে প্যালেস্টাইন, এরপরে সিরিয়া, জর্ডান, এই বিস্তীর্ণ এলাকা তিনি দখল করেন। এরপর সাইপ্রাস থেকে শুরু করে তুরস্ক এবং রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে তিনি মিশরীয় কর্তৃত্ব এবং রাজত্ব তিনি সেখানে কায়েম করেন। এই কারণে মিশরীয় জনগণ তাকে অনেক সম্মান এবং মর্যাদার সর্বোচ্চ স্তরে সেখানে রেখেছে। তো এই কথা আমি যখন তার মুখ থেকে শুনলাম, আমি অনেকটা মনে মনে আহত হলাম যে এটা কি ধরনের কথা, আমরা যাকে বাংলাদেশে বসে এত গালাগালি করি, এত অভিসম্পাদ দিই। তো যাই হোক, এরপর আমি মিশরীয় জাদুঘরে গেলাম এবং সেখানে গিয়ে রামসেস দ্য সেকেন্ডের যে লাশ বা মমি, সেটা দেখলাম, এবং সেখানেও দেখলাম যে তাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে সেখানে রাখা হয়েছে। আপনারা যারা মিশরীয় জাদুঘরে গিয়েছেন তারা বুঝতে পারবেন যে সেই লাশটিকে তারা অন্যান্য লাশের জায়গায় রাখেনি, এটা অন্যরকম মর্যাদা দিয়ে সেখানে তারা রেখেছে। তো এই হলো মিশর জাতির নিকট রামসেস দ্য সেকেন্ডের গুরুত্ব। অন্যদিকে ফ্রান্স কেন এই লাশটি এনে এমন ব্যাপক পরীক্ষা এবং নিরীক্ষা তারা চালাতে চাইল, এটা আমার ব্যক্তিগত অভিমত হলো যে একটি মানুষের যে সফলতা, একটি মানুষের যে বুদ্ধিমত্তা এবং একটি মানুষের যে সার্থকতা, এটি তার যে শরীরের মধ্যে, মন ও মস্তিষ্কের মধ্যে, তার হাড়ের গঠনের মধ্যে, তার অস্থি মজ্জার মধ্যে লুকায়িত থাকে। অর্থাৎ তার মধ্যে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং থাকে, সেই ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে এই বিষয়গুলো লুকায়িত থাকে। তো ফ্রান্স যেহেতু একটি সাম্রাজ্যবাদী শক্তি, দ্বিতীয়ত ফ্রান্সের ভিতরে একটা মুসলিম ভীতি কাজ করে। তো সেক্ষেত্রে একেশ্বরবাদী যে সমস্ত মানুষ রয়েছে, সেই একেশ্বরবাদী মানুষকে ভয় দেখানোর জন্য, তাদেরকে শাসন করার জন্য পৃথিবীতে যদি কোনো সফল মানুষ থেকে থাকেন, সেটা হলো এই রামসেস দ্য সেকেন্ড। তো সেই ক্ষেত্রে তারা রামসেসের হাড্ডিগুড্ডি পরীক্ষা করে, তার জিন পরীক্ষা করে, সেখান থেকে যদি তার যোগ্যতার সম, তার মনোভাব, তার চরিত্র, তার গঠন, তার চিন্তা চেতনা সম্পর্কে একটা ধারণা নিতে পারে, তাহলে এই যে উদীয়মান যে মুসলিম সাম্রাজ্য, অথবা সারা দুনিয়াতে মুসলমানরা যেভাবে নবশক্তিতে বলীয়ান হয়ে উঠছে, তাদের মধ্যে ঐক্য দেখা দিচ্ছে, এবং মুসলমান রাষ্ট্রসমূহ ইদানিংকালে যেভাবে পরমাণু শক্তিতে শক্তিধর হয়ে যাচ্ছে, এবং তাদের মধ্যে আবার সেই অষ্টাদশ শতাব্দীর পূর্বেকার সময় থেকে শুরু করে সপ্তম শতাব্দীর সময়, অর্থাৎ প্রায় 1000 বছর কালীন ধরে যেভাবে সারা দুনিয়া মুসলমানরা শাসন করছে, সেই স্বর্ণযুগে ফিরে যাওয়ার জন্য যেভাবে মুসলিম মন এবং মানুষ সেই মাশরিক থেকে মাগরেব, অর্থাৎ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যেভাবে মানুষের মন কাঁদছে, যেভাবে তারা জেগে ওঠার চেষ্টা করছে, সেটাকে রুখে দেওয়ার জন্য
একটি ফেরাউনি মন এবং মানসিকতা দরকার, একটি ফেরাউনি চরিত্র দরকার, এবং সেই জিনিসটা জানার জন্য বোঝার জন্যই তারা সম্ভবত ফেরাউন রামসিস দ্য সেকেন্ড তার এই লাশটিকে এত চেষ্টা করে, এত তদবির করে, এত তোয়াজ করে তারা নিজেদের দেশে এনেছে। আদারওয়াইজ এটা ছাড়া এইভাবে অন্য কোনো লাশ তো তারা আনেনি। পৃথিবীর ইতিহাসে তো ফেরাউনের মতো আরও অনেক খ্রিস্টান শাসক রয়েছে, অনেক নামকরা সেনাপতি রয়েছে। তারা তো ইচ্ছা করে নেপোলিয়ন বোনাপার্টের লাশ পরীক্ষা করতে পারতো, তারা তো ইচ্ছা করলে তৈমুর লঙ্গের লাশ পরীক্ষা করতে পারতো, তারা তো ইচ্ছা করলে ফেডারিক দ্য গ্রেটের লাশ পরীক্ষা করতে পারতো, তারা দ্য সম্রাট জাস্টিনিয়ানের লাশ পরীক্ষা করতে পারতো। কিন্তু সেটা না করে তারা কেন ফেরাউন রামসেস দ্য সেকেন্ড তার লাশ পরীক্ষা করতে চাইল? এর কারণ হলো রামসেস একমাত্র শাসক যে কিনা ক্ষুধাদ্রোহী হয়েছিল, রামসেস একমাত্র শাসক যে কিনা একেশ্বরবাদী লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে বছরের পর বছর, যুগের পর যুগ পদানত করেছিল অত্যন্ত সফলভাবে। এবং এইভাবে অত্যাচার করার পরেও, পদানত করে রাখার পরেও তার নিজ দেশের বিস্তীর্ণ জনগোষ্ঠীর নিকট তিনি এখনও পর্যন্ত কিংবদন্তি হয়ে রয়েছেন। তো এই যে তার যে কৌশল, কি কারণে, কিভাবে, কোন সময়ে, কোন প্রেক্ষাপটে তিনি এই সফলতা পেয়েছিলেন, তার রহস্য জানার জন্য হয়তো এই যে ইসলাম বিদ্বেষী একটা দেশ, মুসলিম বিদ্বেষী একটা দেশ ফ্রান্স চেষ্টা করতে পারে, এবং সেই গবেষণার ফলাফল নিয়ে হয়তো তারা এখন যে মুসলমান নিধন করার জন্য, মুসলমানকে দমন পীড়ন করার জন্য, মুসলিমদেরকে অপমানিত করার জন্য যে চেষ্টা করে যাচ্ছে, হয়তো সেই চেষ্টা তাদের ওই গবেষণা থেকে হয়তো এসছে। আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।